আবার স্বাগত জানাচ্ছি ২১ বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানবো। আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং এই ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকের খবরাখবর নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা আজকে কথা বলতে চাই, আমাদের সাথে রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম, এফসিএমএ সঙ্গে। জনাব শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। শফিকুল আলম, আজকে আমরা যেটা দেখলাম, গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেশ খানিকটা কমেছে, প্রায় 220 কোটি টাকার মতো কমেছে। ইন্ডেক্সও কিছুটা নেগেটিভ ট্রেন্ড ছিল, প্রায় 50% প্রতিষ্ঠানের কিন্তু আজকে দর পতন হয়েছে। তারপরেও আমরা দেখলাম যে দিন শেষে কিন্তু বাই প্রেশার ছিল, বেশ ভালো একটা বাই প্রেশার ছিল। কিভাবে দেখছেন আসলে বাজারকে আপনি? দেখুন, আপনাকে ধন্যবাদ। একদিন আপনার টার্নওভার একটু কমেছে, অথবা 2 দিন একটু আপনার একটু নেগেটিভ ট্রেন্ড ছিল, অথবা ইন্ডেক্স একটু ফল করেছে। এটা আসলে একটা পার্ট অফ এ নর্মাল মার্কেট। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, যে পরিমাণ ডিরেগুলেশন হচ্ছে ইন জি, টার্মস অফ বাংলাদেশের মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, দীর্ঘদিন পরে একটা আবার ইন্টারিম ইলেক্টেড গভর্নমেন্টের পরে ইলেক্টেড গভর্নমেন্ট এসে সবগুলো জায়গায় যে রিফর্ম এবং নতুন করে ডিরেগুলেশন হয়েছে, সেটার প্রভাব আমরা মানি মার্কেটে দেখেছি। যেভাবে আশা করা হচ্ছিল মোটামুটি একটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, এবং আপনারা দেখবেন যে আপনার নন ফুড এবং ফুডের ইনফ্লেশনটা কিছুটা সহনীয় পর্যায়ে, যদিও খুব বেশি ছিল। এর সঙ্গে সঙ্গে স্টক মার্কেটের যে একটা ওভারঅল রেগুলেটরদের ভিতরে একটা পরিবর্তন আসলো, একটা স্বাভাবিকভাবেই একটা পরিবর্তন আসছে, যেটা এক্সপেক্টেড ছিল। সেটার পরে আমরা যেভাবে দেখলাম যে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর মানি মার্কেটের সাথে এবং এনবিআর সহ অন্য অন্য অথরিটি, ইভেন আরো যারা স্টেক হোল্ডার আছে, লাইক ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইসিবি, ইভেন আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এই সবগুলোর সাথে সমন্বিতভাবে যে উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করছে, যে যে পরিমাণ। অভাবটার কথা আমরা সবসময় বলতাম যে একটা সমন্বয়হীনতা এর আগে আমরা দেখতাম, তো জি, সেক্ষেত্রে সমন্বয়ের কথা বলছেন আপনি অনেকদিন পরে। জি, জি। তো আচ্ছা, সেই সমন্বয়ের ফলে যেটা হয়েছে যে এখনকার মার্কেট যে প্রতিদিনই র্যালি হবে, প্রতিদিনই বাড়বে, এইটা আমাদের প্রত্যাশা করা ঠিক হবে না। বাট এর সঙ্গে সঙ্গে মার্কেটের যে ওভারঅল গত যদি 1 মাসের আমরা একটা অ্যানালাইসিস করি, তবে দেখতে পাবো যে মার্কেটকে বিল্ড করবার জন্য আমরা জানি ফাউন্ডেশনটা স্ট্রং হতে হয়, একটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লেভেলে একটা পিলার, একটা শক্তিশালী অবস্থান থাকতে হয়। সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ ডিরেগুলেশনের কথা চিন্তা ভাবনা আমরা শুনেছি, বিং এ প্রফেশনাল আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, বিভিন্ন পার্সোনাল কনভারসেশন, প্রফেশনাল কনভারসেশন দেখতে পাচ্ছি। সো এই একদিনের টার্নওভার কিছুটা কমে যাওয়া গতকালকে থেকে, অথবা ইন্ডেক্সটা একটু কমা, এইটা বড় সমস্যা না। আমার কাছে মনে হয় যে মার্কেট যেভাবে নিজস্ব গতিতে আগানোর চেষ্টা করছে, সেই জায়গায় যে আগ্রহ আছে মার্কেটের শেয়ার কেনবার, যে বাই প্রেশারের কথা আপনি বললেন, এটা থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমরা প্রত্যাশা করি এই ডিরেগুলেশন গুলো খুব কুইকলি ইমপ্লিমেন্টেড হলে এই মার্কেটের একটা সাস্টেনেবল এবং এখানে একটা শক্ত পিলারের উপর যাবে। সো আচ্ছা, আমি আপনার সাথে কথা প্রসঙ্গে আরো হয়তো বলবো যে যে জায়গাগুলো অ্যাড্রেস করলে মার্কেটের শক্তি বাড়ে, অবশ্যই। সেই তার মানে আহ, আজকেরটাকে একটা স্বাভাবিক মূল্য সংশোধন আমরা জি, বলতে পারি। জি, আর জি, যেটি বলছিলেন যে দিনের শেষে কিন্তু একটা ভালো বাই প্রেশার ছিল, এটা একটি ভালো ইন্ডিকেটর আসলে জি, সামনের দিনগুলোর জন্য। আমরা যেটা জানি যে বর্তমান কমিশনের চেয়ারম্যান কিন্তু প্রফেশনাল, আপনারাও কিন্তু প্রফেশনাল। তো আপনাদের সাথে বর্তমান চেয়ারম্যানের কাজ আগেও হয়েছে, এখনও করছেন, আপনারা ক্লোজলি ইনস্টিটিউট থেকেও করছেন, তো আমরা একটু ইনসাইট জানতে চাই আসলে। আসলে সত্যি কথা বলতে কি, বর্তমান চেয়ারম্যান যিনি হলেন, উনি আপনার অল্প কিছুদিন কাজ শুরু করেছেন। বাট অনেক সময় বলে না, মর্নিং শোজ দ্য ডে, ইট ইজ টু ইয়েস, আর্লি টু সে। বাট আমি এটা বুঝতে পারি যে ওনাকে দীর্ঘ 20 বছরের অধিক সময় যেভাবে দেখেছি প্রফেশনালি, সেই জায়গা থেকে, এবং ওনার কিছু ইনিশিয়েটিভে যদি বলি, আপনি দেখেন যে আপনার লো পেইড অ্যাপের কিছু শেয়ারগুলো, জি, আপনার একটা কোয়ারি জেনারেট করা হতো, এটা সময় নিত 2 মাস।
এর ভিতরে অলরেডি মার্কেটে ডিজাস্টার হতো, কিন্তু এই চেয়ারম্যান বা এই কমিশন নতুন আসার পরে যে সাহসী উদ্যোগটা নিয়েছে যে আপাতত টাইম বিং হয়তো আজকের দিনে ট্রেড সাসপেনশন বা বন্ধ করে রেখে অথবা স্টপ করে যে কোয়ারি জেনারেট করা হচ্ছে, ফলে কি আপনার যেমনি আননেসেসারি প্যানিক তৈরি হচ্ছে না, সঙ্গে সঙ্গেও কেউ একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে কোনো প্লে করবে সেটাও কেউ প্রত্যাশা করছে না। এটা গেল একটা পার্ট। একই সঙ্গে সঙ্গে আমাদের 2 বছরের বেশি সময় ধরে কোনো রকম আইপিও পাইপলাইন ছিল না। সেই জায়গাতে আমি বারবার শুনেছি ওনার সাথে পার্সোনালি আমাদের যখন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিবি থেকে মিট করেছি, তখন উনি বলেছেন যে অ্যাটলিস্ট এভরি কোয়ার্টারে না, মান্থলি এবং কোয়ার্টারলি রেগুলার কোঅর্ডিনেটিং মিটিং, একই সঙ্গে সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ওনারা হচ্ছে যে অনেকটাই ছেড়ে দিবেন টু ফর্মুলেট দ্য লিস্টিং রেগুলেশন। এখানে বিসেকের হস্তক্ষেপের কারণে সময় লাগতো। একই সঙ্গে সঙ্গে ডাইরেক্ট লিস্টিং যেটা অলমোস্ট বন্ধ ছিল সেই জায়গাটাতে আনার চেষ্টা করছে, কারণ বড় যে গভর্নমেন্টের এসওই আছে, স্টেট ওন এন্টারপ্রাইজ, এবং যারা হচ্ছে যে আপনার বিগ এমএনসি গুলো আছে, যারা হচ্ছে যে এই দীর্ঘ 2 বছরের প্রসেসটাকে ভয় পায় সেই জায়গাতে বা ঝামেলা মনে করে, সেই জায়গাতে ডাইরেক্ট লিস্টিং এর সুযোগ আছে। একই সঙ্গে সঙ্গে আমরা মনে করছি যে ওনারা যেভাবে বলছেন যে ভালো কোম্পানিকে আনার জন্য ওনারা প্রয়োজনে মার্কেটিং অ্যাক্টিভিটিসে ইনভলভ হবে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যাশা ছিল। যেহেতু ঢাকা স্টক চেঞ্জ এখন কিন্তু ডিমিউচুয়ালাইজেশনের পরে কিন্তু এটা প্রফিট সেন্টার হিসেবে ওনারা প্রফিট পায়, তো ঢাকা স্টক চেঞ্জ, চট্টগ্রাম স্টক চেঞ্জ কেন বাইরে যে রোড শো করতে হবে? শুধুমাত্র বাংলাদেশের যারা আমরা যে কোম্পানিগুলো সবাই জানি যে কাদেরকে স্টক মার্কেটে আনলে যাদের ব্যবসা ভালো, যাদের সাস্টেনেবল গ্রোথ আছে, যাদের রেগুলার সিএজেআর বেশি, সেসব কোম্পানিগুলোকে আনবার জন্য কোনো উদ্যোগ, ফিসক্যাল এবং নন ফিসক্যাল বেনিফিট, আপনি দেখবেন যে এবার ট্যাক্স, এবার বাজেট ডিসকাশনে অনারেবল প্রাইম মিনিস্টার পর্যন্ত বলেছেন যে স্টক মার্কেটে ওনাদের ফোকাস আছে। সেই জায়গায় এসে লিস্টেড এবং আনলিস্টেড সিকিউরিটিজের ভিতর ট্যাক্স গ্যাপ থেকে শুরু করে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স যে আছে, ইভেন মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টের ইস্যুটা থাকে, একটা ক্যাপ ছিল যে অন্য স্টকে আপনি যাই ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করলে আপনি এটা ট্যাক্স রিবেট পাবেন, এইটাকে বাড়ানো। সো এই ধরনের অনেকগুলো ফিসক্যাল এবং নন ফিসক্যাল পলিসি এবং ইনসেন্টিভ জায়গায় দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ফেলানোর জন্য মার্জিন রুল নিয়ে আপনি হয়তো কথা বলবেন, মার্জিন রুলের যে পরিবর্তনের পরিকল্পনা আছে, সবকিছু মিলে আমরা বিশ্বাস করি যে এই মার্কেটটা হরিজেন্টালি ভার্টিক্যালি গ্রোথ করবার জন্য এবং রিয়েল সেন্সে ক্যাপিটাল মার্কেট যেরকম থাকা উচিত, যে ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, সেই জায়গাতে জিডিপির একটা সার্টেন পার্সেন্ট বাড়বে। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ উন্নত বিশ্বে যেভাবে জিডিপি গ্রোথের যে পার্সেন্টেজ দেখি, আমাদের জিডিপির পার্সেন্টেজ দেখি স্টক মার্কেট, আমরা ঠুলো, আমাদের ট্যাক্স জিডিপিও কম, আমাদের ক্যাপিটাল মার্কেট জিডিপি রেশিও কম। এই দুইটা বাড়ানোর জন্য যে রিয়েল অর্থে কাজ শুরু করা হয়েছে এটা আমরা বুঝতে পারছি। এই রেজাল্টটা আসতে গেলে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সঙ্গে আমরা যারা প্রফেশনাল ওনার, রেগুলেটর, বিভিন্ন ইভেন যে ইনভেস্টর, তাদেরকে কিন্তু এই জায়গাগুলো আমার মনে হয় যে শুধুমাত্র রেগুলেটর না, আমাদেরও অনেক কিছু আমরা সেটা প্রত্যাশা করি। তারা নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে তো কাজ করবেই, ফ্যাসিলিটরের ভূমিকাও তারা অবতীর্ণ হবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। মার্জিন রুল নিয়ে ছোট করে বলছিলেন, একটু জানতে চাইবো যে মার্জিন রুল হলে কি টার্নওভারটা বাড়তে পারে কিনা? মানে মার্জিন রুলের যে ব্যাপারটা আপনি যদি দেখেন 2008 থেকে 10 সালের যে যখন মার্কেটে 10-এর পরে যখন ডিবেকাল আসলো, তখন দেখবেন যে মার্জিন রুল খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছিল। 1:0.7, 1:1, 1:1.5, 2 এবং 1.3 পর্যন্ত গিয়েছিল। এই মার্জিন রুলের কারণে একটু মার্কেটে আনস্টেবিলিটি তৈরি হয়। তো আমি এই কমিশন দেখছি যে ওনারা চেষ্টা করছে যে মার্জিন রুলটা কার্যকর করবার জন্য। এখনো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে, প্র্যাকটিক্যালি এটার ইমপ্লিকেশন নাই। সো মার্জিন রুলটাকে কার্যকর করবার জন্য তারা মার্জিন রুল নিয়ে কাজ করছেন, আইপিও রুল নিয়ে কাজ করছেন, আপনারা যেভাবে বললাম। তো মার্জিন রুল নিয়ে কাজ করছেন, আমার মনে হয় যে গুড স্টক, ভালো স্টক, ব্লু চিপ শেয়ারগুলোর কিনবার যে আগ্রহ এবং মার্জিন রুলের সংশোধনের মাধ্যমে, এবং আমরা জানি যে যে ট্রেডিং যে সাইকেল T+3 বা T+2 কে কমিয়ে T+1, T+0টা হয়তো করা যৌক্তিক হবে কিনা এই মুহূর্তে আমার সন্দেহ আছে, বাট অ্যাটলিস্ট T+1 করলে অ্যাটলিস্ট এ ক্যাটাগরি শেয়ার, সেই জায়গাতে গুলো আমরা মনে হয় যে ডেফিনেটলি মার্জিন রুল এবং এই ট্রেডিং যে অপারেশনাল যে চেঞ্জটা, এই দুটো একবারে কার্যকর হলে আমরা টার্নওভারটা বাড়বে। টার্নওভার বাড়বে ঠিক আছে, কিন্তু মানে বিনিয়োগকারীদের যে শেয়ার, সেই শেয়ার প্রাইসটা কতখানি বাড়বে? আমরা তো সবসময় বলি দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ, তো সেখানে T+1, T+0 করলে এক্সট্রা কোনো সেল প্রেশার আসবে কিনা, কিভাবে দেখেন? দেখুন, হ্যাঁ, একটা মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে যারা ইনভেস্টর, এবং আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টও জানি যে সার্টেন লেভেলে আমাদের একটা
একটা অংশে আমাদের টোটাল ইনভেস্টমেন্টের একটা বড় অংশ আমরা লং টার্ম রাখি, যারা মোটামুটি আচ্ছা, সচেতনভাবে ইনভেস্ট করি, আর কিছু অংশ আমরা ট্রেডিং এর জন্য রাখি। হয়তো স্মল ইনভেস্টররা কম্পারেটিভলি লং টার্ম ইনভেস্টমেন্টে কম যান, বাট ইনস্টিটিউশন গুলো লং টার্ম যান। তো সেই জায়গায় আপনি যদি বলেন যে যদি মার্জিন রুলের ইমপ্লিকেশন এবং যদি এই T+1 করা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মার্কেটে ট্রেডিং বাড়বে, কিন্তু লং টার্ম ইনভেস্টর যারা যারা ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং এর জন্য আসে নাই, বা একটা সার্টেন ম্যাক্সিমাম অংশ হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট যাবে, সেই জায়গায় চেঞ্জ আসবে না। চেঞ্জটা কোথায় আসবে? যারা ট্রেডিং করতে চায় এবং কুইক প্রফিট নিতে চায়, সেই জায়গাতে কিছুটা ডেফিনেটলি সব ভালো জিনিসেরই কিছু ইম্প্যাক্ট থাকতে পারে। তো আমি বিশ্বাস করি যে ট্রেডিং T+0 না করে 1 করে দেখা যেতে পারে, এবং ডেফিনেটলি এটা ইমপ্লিমেন্ট করে এটার সুবিধা অসুবিধার উপরে তো ডেফিনেটলি পলিসি যখন সেট করা হয়, এটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকলে অথবা এটা যদি ট্রেডিং এ এক্সট্রা সেল প্রেশার তৈরি হয় অথবা মার্কেটে আনস্টেবিলিটি তৈরি করা হয়, রেগুলেটর ডেফিনেটলি এক জায়গায় বসে থাকবেন না, ওনাকে অ্যাড্রেস করে প্রয়োজনে এটা পরিবর্তন আনবেন। বাট আচ্ছা, আমার আচ্ছা। মনে হয় এটা করে দেখা যেতে পারে, এই করে মুহূর্তে দেখা যেতে পারে। আলোচনা চলছে। যদি আসলে বাজার বান্ধব হয় তাহলে সেটা টিকে জি যাবে। জি একটু জানতে চাই যে আমরা যা শুরুতে বলছিলাম যে আজকে যেটা দিন শেষে একটা বাই প্রেশার দেখা গেল, মানে এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে ইন্ডেক্স নেগেটিভ কিন্তু দিন শেষে বাই প্রেশার কি ইন্ডিকেট করে আসলে? দেখুন, আমি সবসময় একটা কথা বলি, রন, আপনি জানেন, সেটা হচ্ছে যে ইন্ডেক্স দেখে আসলে কোনো সচেতন ইনভেস্টরদের খুশি অখুশি হওয়া উচিত না। আচ্ছা। ইন্ডেক্স কিন্তু একটা কালেকটিভ ফল, যে অনেক সময় আপনার সবসময় ইন্ডেক্স বাড়তে হবে এমন না, বাট ইন্ডেক্স কমে যাচ্ছে কিন্তু আপনার রিকোয়ার্ড, আপনার একটা প্রুডেন্ট ইনভেস্টমেন্টের প্রফিট বাড়ছে, এরকম হয় আচ্ছা। অনেক ক্ষেত্রে। আবার ইন্ডেক্স অনেক বাড়ছেন কিন্তু আপনি প্রফিট করতে জি। পারছেন না। রেদার আমি মনে করি যে টার্নওভারটা স্টেবিলিটি এবং বাইয়ের যে আগ্রহ, বাই প্রেশারটা থাকাটা মোর আপনার মার্কেটের একটা পজিটিভ ইন্ডিকেশন শো করে, রেদার দ্যান দি ইন্ডেক্সের ইস্যু। ইন্ডেক্স তো একটা সামগ্রিক ফলাফল, এই ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের জি, আপনার সবগুলো ইন্ডেক্সের ভিতর সবগুলো স্ক্রিপ্ট কিন্তু নাই, আপনারা জানেন। জি, জি। সো সেই জায়গাটাতে আপনার ওভারঅল হয়তো একটা পিকচার শো করে, বাট ইন্ডেক্স ইজ নট দ্য অনলি প্যারামিটার যেটা মার্কেট ভালো বা মন্দ প্রকাশ করে। রেদার আপনার এই যে বাইয়ের আগ্রহ আছে, বাই প্রেশার আছে, ওভারঅল টার্নওভারটা গ্র্যাজুয়ালি গ্রো করছে, ডে টু ডে না দেখে উইকলি যদি আমি অ্যাভারেজ করি যে আপনার টার্নওভার বাড়ছে কিনা, এইটা বরং বেটার রিফ্লেকশন আচ্ছা, করে। আমরা বড় আকারে আসলে বিষয়টাকে জি দেখতে চাই, আমরা জি, সেভাবেই দেখব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ইটিভিকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম এফসিএম এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।